আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন কিছু মানুষ মরে গেলেও মরে না? কিছু আত্মা এতটাই জোরালো হয়ে ওঠে যে মৃত্যুও তাদের বাঁধতে পারে না। কিছু ভূত শুধু ভয় দেখায় না, তারা জীবন চায়, মানুষের মতো হতে চায়। আজকের গল্পটা শুরু হয়েছিল এক বিয়ের আমন্ত্রণ দিয়ে, কিন্তু সেই বিয়ের পর যে মেয়েটা পরিবারে এলো, তার জন্মদিন কখনো ছিল না, তার ছবি কখনো ফটোগ্রাফার তুলতে পারেনি, আর সে কখনো রাত 12টার পর ঘুমায় না। নামটা শুনলেই আপনার গা ছমছম করবে, ভুতুরে জামাইয়ের মেয়ে। শুনুন, কিন্তু লাইট নিভিয়েন না, কারণ ও অন্ধকারকে পছন্দ করে। গরমের দুপুর, রোদ এত জ্বালাচ্ছে যেন মাটি ফেটে যাবে। বরিশালের এক ছোট শহর সোনাপুর। নাম যত মিষ্টি, সবকিছু তত নিষ্ঠুর নয়। গাছে কাক ডাকছে, রাস্তায় ধুলো উড়ছে, আর রহিম মিয়ার বাড়ির বারান্দায় একটা মোটা চিঠি পড়ে আছে, হাতে লেখা, লাল মোমবাতি দিয়ে সিল করা। রহিম মিয়া শার্টের কোঠায়, দাড়ি সাদা, চোখে চশমা এবং বুকে ছোট্ট একটা তাবিজ। তিনি কখনো সন্ধ্যার আজান মিস করেন না। আর তার 3 মেয়ে, সবাই বিয়ে হয়ে গেছে। শুধু ছোট মেয়ে মিম 19, কলেজে পড়ে। চোখ দুটো যেন দুটো কাজল কালো তারা। রহিম মিয়া চিঠিটা তুলে নিলেন। সিলে ছাপ, একটা চাঁদের নিচে দাঁড়ানো মানুষের ছায়া। জনাব রহিম উদ্দিন, আপনার মেয়ে মাহমুদা মিমকে আমার ছেলে শাহরিয়ারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আমি অত্যন্ত আগ্রহী। আমাদের পরিবার বরিশালের পাশের জেলা ভোলার কাঠালিয়া এলাকার। আমার নাম আব্দুল করিম। আমার ছেলে শাহরিয়ার এখন ঢাকায় মেডিকেল কলেজে পড়ে, নাকি না পড়েছিল, এখন ঘরে বসে লেখাপড়া করছে। আমাদের শর্ত একটাই, আমরা কখনো নিজেদের বাড়িতে বিয়ে দেব না, বিয়ে হবে আপনাদের বাড়িতে, আর রাত 12টার আগে বিয়ে শেষ হতে হবে। তাছাড়া আমাদের দেওয়া জামাইয়ের জামা প্যান্ট, কাঁধের চাদর আর বউয়ের শাড়ি, সেগুলো কেউ টাচ করবে না, শুধু মিম পরবে। আশা করি আপনি সম্মান দেবেন। আব্দুল করিম, কাঠালিয়া, ভোলা। রহিম মিয়া চিঠিটা পড়ে গোফে হাত দিলেন। এই যে ছেলেটা মেডিকেল পড়েছিল, তাহলে এখন ডাক্তার হবে না কেন? পাশ থেকে মিম মাথা উঁচু করে জিজ্ঞেস করল, বাবা কে লিখছে? এক বাপের ছেলে তোর জন্য জামাই দেখতে চাইছে। মিম হেসে ফেলল, হুমা, এই যুগে চিঠি নাকি ফেসবুক নাকি? কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘরের কোণার আয়নাটা টন করে একটা শব্দ করে ঝুলে পড়ল। একদম হঠাৎ, কেউ তার কাছাকাছি ছিল না। মিম চমকে উঠল, কি হইল? রহিম মিয়া আয়নাটা তুলে ঝুলালেন, কিন্তু তার মনে হলো আয়নায় যেন কেউ একজন দাঁড়িয়েছিল, কিন্তু সে মুখ ছিল না। তিনি চশমা খুলে চোখ মুছলেন। বুড়ো হয়েছি, চোখ কাজ করে না। কিন্তু সেদিন রাতে মিম ঘুম থেকে উঠে বলল, বাবা, কে যেন আমার কানে বলল, তুমি আমার হবে। বাবা চুপ করে রইলেন, কারণ তিনিও রাতে স্বপ্ন দেখেছিলেন, এক ছেলে, সাদা কাপড় পরা, হাতে একটা লাল গোলাপ, মাথায় কোনো ছায়া নাই। বিয়ের দিন ঠিক হলো, আষাঢ়ের প্রথম শুক্রবার। আকাশে মেঘ ছিল না, কিন্তু হাওয়ায় যেন গন্ধ ছিল, পুরনো কাপড় আর ভিজে কাঠের গন্ধ। সকাল থেকে বাড়িতে মেয়েদের গান, ঘরে গোলাপ জলের ছিটা, আর পুরো বাড়ি জুড়ে সাদা ফুলের মালা। বেলা 4টে বাজতে না বাজতেই পিছনের রাস্তা দিয়ে কয়েকটা গাড়ি এলো, কিন্তু গাড়িগুলো সব পুরনো। একটা প্রাইড, একটা রিক্সা, একটা হার্টবিট, সবগুলোর পেইন্ট উঠে গেছে, কাঁচে কাদা লেগে আছে। গাড়ি থেকে নামলো 5-6 জন মানুষ, সবাই কালো কাপড়, মহিলারা বোরকা, পুরুষরা পাঞ্জাবি। কিন্তু কেউ কথা বলে না, কেউ হাসে না। তারপর একজন ছেলে নামল। সবাই তাকিয়ে রইল। শাহরিয়ার, উঁচু সরু গড়ন, চোখ দুটো যেন কালো জলের গভীরে ডুবে থাকা দুটো পাথর। মাথায় একটু চুল উড়ছে, কিন্তু আলোতে তার ছায়া পড়ছে না। মিম দেখে মনে মনে ভাবল, বাহ, কি সুন্দর ছেলে। কিন্তু সাথে সাথেই তার হৃদস্পন্দন বেড়ে গেল, যেন কেউ তার বুকের ভেতর থেকে ঠেলে দিচ্ছে।
শাহরিয়ার এলো সোজা রহিম মিয়ার কাছে, হাত জোড় করে বলল, আসসালামু আলাইকুম আব্বা। কণ্ঠস্বর নরম, তবে যেন একটু ফিস ফিস করছে, যেন কারো পেছন থেকে কথা বলছে। রহিম মিয়া হাত ধরলেন, কিন্তু হাতটা ঠান্ডা, বরফের মতো। ওহে, তোমার হাত তো একদম। শাহরিয়ার হেসে বলল, গতকাল রাতে জ্বর ছিল আব্বা, এখন ঠিক হয়ে গেছে। কিন্তু তার কপালে কোনো ঘাম নাই, শ্বাসও শোনা যাচ্ছে না। বিয়ে শুরু হলো। কাজী সাহেব এলেন, এক বুড়ো মানুষ, চোখে কাচ, গলায় তাসবি। কাজী সাহেব শাহরিয়ারের দিকে তাকালেন, আর হঠাৎ তার হাতের তাসবি টক টক করে ঘুরতে শুরু করল, নিজে থেকে। কাজী সাহেব চোখ বন্ধ করে বললেন, বাবা, কাজটা ঠিক মতো করেন, আল্লাহর নামে ভরসা রাখেন। রহিম মিয়া চমকে গেলেন, কিন্তু বললেন না কিছু। নিকাহ পড়া হলো। শাহরিয়ারের গলায় মিমের হাতের মালা। মিম জবা ফুলের মালা দিল, কিন্তু মালা আধখানা কালো হয়ে গেল, যেন আগুনে পুড়ে গেছে। মিম চমকে গেল, এটা কি? শাহরিয়ার বলল, জবা ফুল সূর্যের তাপে পুড়ে যায় বউ, তুমি জানো না? কিন্তু আজ তো মেঘ ছিল না, আর সূর্য তো আস্তে আস্তে ডুবছে। রাত ৯টা, বিয়ে শেষ। জামাইয়ের পরিবার উঠে পড়ল, বলল, আমরা রাত 12টার আগে বের হতে চাই। মিম জিজ্ঞেস করল, শাহরিয়ার, তুমি কবে আসবে? শাহরিয়ার তার হাত ধরল আর বলল, আমি তো এখন থেকে প্রতি রাতে আসব, কারণ আমি কখনো তোমাকে ছাড়ব না, তুমি আমার চিরকালের। তার হাসিটা কোনায় কোনায় উঠল, কিন্তু চোখে কোনো আলো ছিল না। জামাইয়ের পরিবার চলে গেল। গাড়িগুলো যাওয়ার পর পিছনের রাস্তায় কোনো টায়ারের দাগ ছিল না। রহিম মিয়া ভাবলেন, সব ঠিক আছে তো। কিন্তু তার মনে পড়ল, ওই যে জামা, প্যান্ট, চাদর, তা কেউ কাপড়ের দোকান থেকে কিনে আনিনি। সব এসেছিল একটা পুরনো বাক্সের ভিতর লেখা 1987। প্রথম রাত। মিম নতুন ঘরে, সবুজ সাদা রঙের ঘর, নতুন বিছানা, গোলাপ গন্ধ। ঘড়িতে রাত 12টা বাজতে যাচ্ছে। মিম ঘুমাতে যাচ্ছে। হঠাৎ কড়া নাড়ার শব্দ, টক টক টক। মিম উঠে বসল। কে? কেউ উত্তর দিল না। আবার টক টক টক। মিম দরজা খুলল। বাইরে শাহরিয়ার, সাদা পাঞ্জাবি, চোখ দুটো জ্বলজ্বল করছে, যেন দুটো কালো মোমবাতির শিখা। বউ, আমি এলাম। মিম অবাক, তুমি এই রাতে? বাবা মা কিছু বলবেন? শাহরিয়ার ধীরে ধীরে ভিতরে ঢুকল। দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। তোমার বাবা মা আমাকে জানেন। তারা জানে আমি যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকে তুমি আমার। আর মরা মানুষ যদি কাউকে ভালোবাসে, তার ভালোবাসা মরে না, সে জীবিত হয়ে ওঠে। মিম কাঁপতে শুরু করল। তুমি মরা নাকি? শাহরিয়ার হেসে বলল, আমি মরিনি বউ, আমি বেঁচে আছি, কিন্তু আমার শরীরটা 1987-এ মরে গেছে। মিম চিৎকার করতে যাচ্ছিল। শাহরিয়ার হাত বাড়িয়ে তার মুখ ঢেকে দিল। হাতটা ঠান্ডা, কিন্তু বল আছে পাথরের মতো। চিৎকার কইরো না, আমি তোমাকে কিচ্ছু করব না। আমি তো তোমার স্বামী, আর তুমি আমার জন্য গর্ভবতী হবে। মিম চোখ দিয়ে জল পড়ল। কি? তুমি জানো না, আমাদের পরিবারের সব জামাই তাদের বউ দিয়ে একটা মেয়ে জন্ম দেয়। সেই মেয়েটা আমাদের পরিবারের শেষ সন্তান, কারণ আমরা আর জন্ম নিই না, আমরা মরা মানুষের রক্তে জন্ম নিই। কিন্তু একটা জীবিত মেয়ে যদি আমাদের বউ হয়, তার গর্ভে যদি একটা মেয়ে জন্মায়, সেই মেয়েটা আমাদের জন্য নতুন শরীর হয়ে ওঠে। সেই মেয়ে বড় হয়ে আমাদের মতো হয়ে যায়, আর আমরা
আবার পৃথিবীতে ফিরে আসি। সেই মেয়েই হলো ভুতুড়ে জামাইয়ের মেয়ে। মিম কাঁদতে লাগলো, আমি বাচ্চা চাই না, আমি তোমাকে চাই না। শাহরিয়ার বলল, তুমি আমাকে চাও। তোমার রক্তে আমার নাম লেখা আছে, তোমার নাড়ির ভেতর দিয়ে আমি ঢুকে গেছি। দেখো, সে মিমের হাতটা তুলে ধরল। হাতের নাড়ির ওপর কালো রেখা দেখা যাচ্ছে, যেন কেউ কালি দিয়ে লিখেছে, সা হ রি আ র। মিম চিৎকার করল, বাবা! কিন্তু কোনো শব্দ বাইরে যায়নি। শাহরিয়ার বলল, রাত 12টা পেরিয়ে গেছে, এখন আর কেউ আসতে পারবে না। আমি প্রতি রাতে আসব, প্রতি রাতে একটু একটু করে। তুমি আমার হয়ে যাবে, আর যখন তোমার পেটে মেয়েটা জন্ম নেবে, সেদিন তুমি মরে যাবে। কিন্তু ভয় পাইও না, তুমি মরবে না, তুমি আমাদের হয়ে যাবে। কারণ আমাদের মেয়েদের মা কখনো মরে না, তারা আমাদের সাথে মিশে যায়। যেমন আমার মা, তোমার শাশুড়ি, এখনো আমাদের সাথে আছেন। তুমি কি তাকে দেখতে চাও? মিম কাঁপছে। শাহরিয়ার দেয়ালের দিকে ইশারা করল। দেয়ালে ছায়া পড়ছে না, কিন্তু একটা নারী সাদা শাড়ি পরা, চোখ দুটো ফাঁকা, আস্তে আস্তে এগিয়ে আসছে। ওই যে মা আসছেন, তুমি তাকে সালাম করো। মিম চোখ বন্ধ করল, আর সেই মুহূর্তে তার কানে একটা শিশুর কান্না শোনা গেল, যেন কোথাও একটা নবজাতক কাঁদছে। কিন্তু কান্নাটা আসছে তার নিজের পেট থেকে। পরের দিন মিম সকালে উঠে দেখল তার পেটে একটা ছোট উঁচু জায়গা তৈরি হয়েছে, যেন 2 মাসের গর্ভবতী। কিন্তু বিয়ে তো গতকাল হয়েছে। সে বাবাকে বলতে গেল, কিন্তু বাবা তাকে দেখে চমকে গেলেন। মিম, তোমার চোখ দুটো কালো হয়ে গেছে। মিম আয়নায় দেখল তার চোয়ালের নিচে একটা ছোট গলা দেখা যাচ্ছে, যেন কেউ তার ভিতরে থেকে বের হতে চাইছে। সে চিৎকার করে উঠল, বাবা, আমি বাঁচতে চাই। রহিম মিয়া দৌড়ে এলেন। তার হাতে একটা পুরনো খাতা, যাতে লেখা সোনাপুরের অদ্ভুত ঘটনাবলী, 1900 থেকে 2000। তিনি পাতা উল্টালেন আর বললেন, আমি জানতাম, কিন্তু ভেবেছিলাম শুধু গুজব। কিন্তু এই দেখ, 1942 সাল, 3টে মেয়ে বিয়ে করেছিল কাঁঠালিয়ার করিম পরিবারের ছেলেদের। সবাই বিয়ের পর মাস 6 মধ্যে মারা গেছে। 1969 আরও 2 মেয়ে বিয়ে করেছিল। 1987 এক মেয়ে বিয়ে করেছিল শাহরিয়ারের সাথে, কিন্তু বিয়ের আগেই সে মারা যায়, রাস্তায় বাসের নিচে চাপা পড়ে। তার নাম ছিল রুমা। আর মরার পর সে একটা মেয়ে জন্ম দিয়েছিল, মরা অবস্থায়। সেই মেয়েটার নাম ফারজানা। সে এখন শাহরিয়ারের মা, কারণ করিম পরিবারের ছেলেরা মরে গেলে তাদের আত্মা থাকে কবরে না, থাকে পরিবারের বাড়ির পেছনের কুয়োর ভিতরে। সেখানে তারা থাকে জীবিত মেয়েদের অপেক্ষায়। যে মেয়ে তাদের জামাই হয়, সে একটা মেয়ে জন্ম দেয়। সেই মেয়ে বড় হয়ে আবার ওদের জামাইয়ের স্ত্রী হয়। এভাবে চলছে 100 বছর। আর যে মেয়েটা জন্মায়, সে কখনো বাইরে যায় না, কখনো স্কুলে যায় না, কখনো রোদে যায় না। সে শুধু রাতে জাগে। সেই মেয়ে ভুতুড়ে জামাইয়ের মেয়ে। মিম কাঁদতে কাঁদতে বলল, আমার পেটে যে আছে সে তো এখনো বাচ্চা, সে কি করবে আমাকে? রহিম মিয়া বললেন, ওরা তোমাকে শুষে নেবে। তোমার রক্ত, তোমার গর্মি, তোমার নাড়ি সব নিয়ে ওই মেয়েটা বড় হবে। তারপর
তুমি ধীরে ধীরে মরে যাবে, কিন্তু তোমার শরীর থাকবে, আর ভিতরে মেয়েটা বের হবে আর তোমার শরীর ধারণ করবে। সে হবে মিম, কিন্তু আসল মিম তার ভিতরে আটকা পড়বে একটা কান্নাকাটি আত্মা হয়ে। মিম চিৎকার করল, আমি মরতে চাই না। রহিম মিয়া বললেন, একটা উপায় আছে, কিন্তু খুব বিপজ্জনক। তোমাকে যেতে হবে কাঁঠালিয়ার ওই বাড়িতে। পেছনের কুয়োতে শাহরিয়ারের আসল দেহ আছে, সেটা উঠিয়ে জ্বালাতে হবে, তাহলে তার আত্মা উড়ে যাবে। কিন্তু কুয়োর ভিতরে আরও অনেক কিছু আছে, যেমন রুমা, ফারজানা আর যেসব মেয়ে মরেছে তাদের আত্মা সব ওখানে আছে। তুমি যদি ভিতরে নামো, তারা তোমাকে ছাড়বে না। কিন্তু আজ রাত পূর্ণিমা, ওদের ক্ষমতা কম থাকে, আর তুমি যদি নিজের রক্ত দিয়ে কুয়োর মুখে একটা 5 কোণা টেকে দাও, তাহলে ওরা ভিতরে আটকা পড়বে। তুমি কি পারবে? মিম চোখ মুছল। হ্যাঁ, আমি মরব না, আমি বাঁচব। আমি নিজের মেয়েকে জন্ম দেব না, ভুতুড়ে মেয়েকে। রাত 12টা, চাঁদ ফুলে আছে কিন্তু রক্তের মতো লাল। মিম, বাবা আর 2 বড় ভাই গাড়ি নিয়ে বের হলো কাঁঠালিয়ার দিকে। পথে গাছগুলো যেন হাত বাড়িয়ে আসছে, পাখিরা কাঁদছে, আর রাস্তার 2 পাশে সাদা শাড়ি পরা মেয়েদের ছায়া দেখা যাচ্ছে। মিম বলল, ওরা আমাকে ডাকছে, মিম, মিম। বাবা বললেন, কানে তুলো দাও, আর মনে রাখো, কুয়োর ভিতরে নামবে শুধু মিম, আমরা বাইরে থাকব। আর তুমি যদি কোনো মেয়েকে দেখো, তার চোখের দিকে তাকিও না, কারণ ওদের চোখে যে কেউ তাকালে সে ওদের হয়ে যায়। আর কখনো বলো না, আমি তোমাদের মতো হতে চাই, কারণ ওরা সেটা চায়। গাড়ি থামল। একটা জরাজীর্ণ বাড়ি, ছাদ ভেঙে গেছে, জানালা ভাঙা, দরজা খোলা। পেছনে একটা কুয়ো, পালি নেই, শুধু কালো অন্ধকার। মিম নিজের আঙুল কামড়ে রক্ত বার করল, আর কুয়োর মুখে একটা 5 কোণা আঁকল, যেখানে লিখল আল্লাহ আকবার। ঠিক সেই মুহূর্তে কুয়ো থেকে একটা চিৎকার উঠল, না, তুমি আমাদের ছিনিয়ে নিতে পারবে না। মিম ল্যাডার ধরে নামতে শুরু করল। নিচে গন্ধ, পচা পানি, মাটি আর মাংসের গন্ধ। নামতে নামতে সে দেখল কুয়োর দেয়ালে লাগানো আছে হাজারো মেয়েদের ছবি। সবার নিচে লেখা, মরা নাই, শুধু বদলে গেছে। নিচে একটা কাঠের কফিন। মিম কফিন খুলল। ভিতরে একটা ছেলের হাড় কাঠামো, পরনে সাদা পাঞ্জাবি, হাতে একটা লাল গোলাপ, যেটা এখনো তাজা। হাড়ের কপালে লেখা শাহরিয়ার 1987। মিম হাড়গুলো তুলে নিল, কিন্তু ঠিক সেই সময় পেছন থেকে একটা হাত এসে তার কোমর জড়িয়ে ধরল। তুমি কেন আমাকে ছাড়তে চাও বউ? শাহরিয়ার, কিন্তু এবার তার চোখ দুটো নেই, শুধু 2 কালো গর্ত। মিম চিৎকার করল, তুমি মরা, আমি বাঁচতে চাই। শাহরিয়ার হেসে বলল, তুমি আমাকে ভালোবাসো, তোমার পেটে যে আছে সে তো আমার মেয়ে। তুমি কি নিজের মেয়েকে মারতে চাও? মিম তাকালো, তার পেট থেকে একটা ছোট হাত বেরিয়ে এসেছে, আর তার কবজি চেপে ধরেছে মিমের গলা। ছোট হাতের নখ লাল। মিম চিৎকার করল, না। কিন্তু তখনই উপর থেকে রহিম মিয়া কুয়োতে নামলেন আর শাহরিয়ারের দিকে তাকিয়ে বললেন, তুমি যদি সত্যি জামাই হও, তাহলে আমার কথা শোনো। তোমার বাবা আব্দুল করিম আমার ছোট ভাই ছিল। সে মরেছিল 1985 সালে কুয়োতে পড়ে। আমি তখন দেখেছিলাম সে কুয়োতে পড়ার আগে একটা মেয়েকে ঠেলে দিয়েছিল। সেই মেয়ে ছিল রুমা। সে মরে যায়নি, সে কুয়োতে পড়ে, আর শাহরিয়ারের জায়গায় সে নিজেই হয়ে যায় শাহরিয়ার। কারণ রুমা চেয়েছিল শাহরিয়ারকে পেতে, কিন্তু শাহরিয়ার চেয়েছিল অন্য মেয়েকে। তাই রুমা শাহরিয়ারকে মেরে ফেলে আর নিজে তার জায়গা নেয়। সে তোমাকে ভালোবাসে না মিম,
সে তোমাকে নিজের মতো করে নিতে চায়। কারণ রুমা এখনো মরেনি, সে শাহরিয়ারের ছদ্মবেশে আছে। আর তোমার পেটে যে মেয়ে, সে হবে রুমার নতুন শরীর। শাহরিয়ার বা রুমা চিৎকার করে উঠল, মিথ্যা, তুমি মিথ্যা বলছো। কিন্তু তখনই মিমের পেট থেকে একটা ছোট মেয়ের মুখ বেরিয়ে এলো। চোখ দুটো খোলা, যেন জন্ম নিচ্ছে, কিন্তু মুখে হাসি, অস্বাভাবিক, ভয়ানক। মা, আমি বের হতে চাই, আমি রোদ দেখতে চাই, আমি জীবিত হতে চাই। মিম চিৎকার করল, না, তুমি আমার ন। আর সে শাহরিয়ারের হাড় কফিনে ফেলে নিজের জ্বলন্ত লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিল। জ্বলো। হাড়গুলো জ্বলতে শুরু করল, কিন্তু আগুন লাল, রক্তের মতো। শাহরিয়ার বা রুমা চিৎকার করে উঠল, না, আমি মরব না, আমি বাঁচব। কিন্তু আগুন ছড়িয়ে পড়ল, আর কুয়োর ভিতরের সব ছবি, সব কফিন, সব হাড় জ্বলে উঠল। উপরে বাবা আর ভাইরা কুয়োর মুখে লবণ, পানি আর কোরআনের আয়াত ছিটিয়ে দিচ্ছে। মিম বের হতে চাইল, কিন্তু তার পা জড়িয়ে ধরল রুমার আসল হাড়, যেটা কফিনের নিচে ছিল। তুমি আমাকে ছাড়বে না, তুমি আমার হবে, তুমি আমার শরীর হবে। মিম চিৎকার করে বলল, আমি তোমাদের মতো হতে চাই না, আমি মিম, আমি জীবিত, আমি বাঁচব, আল্লাহ আমাকে বাঁচাও। সে নিজের রক্ত লাগানো হাত দিয়ে রুমার হাড়ের গলা ভেঙে দিল। ক্র্যাক! একটা চিৎকার, আর সব কিছু নিস্তব্ধ। আগুন নিভে গেল, কুয়ো খালি। মিম বের হলো, তার পেট স্বাভাবিক, কিন্তু গলায় একটা ছোট দাগ, যেন কেউ চুমো দিয়েছে। কিন্তু দাগটা কালো। বাবা জিজ্ঞেস করলেন, সব শেষ? মিম বলল, হ্যাঁ, কিন্তু আমি রাতে এখনো শুনি একটা মেয়ে কাঁদছে, মা, আমি বের হতে চাই। আর আমার স্বপ্নে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো খালি আর হাতে একটা লাল গোলাপ। সে বলে, আমি তোমার মেয়ে, তুমি আমাকে ভুলে যাবে না, আমি ফেরত আসব। 1 মাস পর মিম বিয়ে ভেঙে দিল, কোর্টে সব ডকুমেন্ট জমা দিল, কিন্তু কাগজে শাহরিয়ার নামে কোনো মানুষ পাওয়া গেল না। না জন্ম নিবন্ধন, না জাতীয় পরিচয়পত্র, না মৃত্যু সনদ। কাঠালিয়ার বাড়ি ভেঙে দেওয়া হলো, কুয়ো বুচকা দিয়ে বন্ধ করা হলো, আর উপরে লোহার ঢাকনা দেওয়া হলো। কিন্তু রহিম মিয়ার বাড়িতে প্রতি রাত 12টায় মেয়েদের ঘরের দরজা নিজে থেকে খুলে যায়। আর মিমের আয়নায় কখনো কখনো একটা মেয়ে দেখা যায়, বছর 2-এর, চোখ দুটো কালো আর হাতে লাল গোলাপ। মিম এখন বিয়ে করেনি, সে প্রতি শুক্রবার কুমোর উপর ফুল দেয়, কিন্তু ফুলগুলো পরের দিন লাল হয়ে যায়, যেন রক্তে ভিজে গেছে। আর একদিন মিম তার ডায়েরিতে লিখল, আমি জানি ও মরেনি, ও আছে আমার ভিতরে, আমার রক্তে, আমার নাড়িতে, আমার স্বপ্নে। ও বড় হচ্ছে, একদিন ও বের হবে, আর সেদিন আমি হয়তো বলবো, হ্যাঁ, তুমি আমার মেয়ে, তুমি ভুতুরে জামাইয়ের মেয়ে, আর আমি তোমাকে ভালোবাসব। কারণ মা কখনো নিজের মেয়েকে ছাড়ে না, এমনকি সেই যদি মৃত্যুর সন্তান হয়। গল্পটা শেষ হয়েছে, কিন্তু সত্যি কি শেষ হয়েছে? আপনার ঘরের দরজা কি কখনো নিজে থেকে খোলে? আপনার মেয়ে যদি থাকে, তার কি কখনো লাল গোলাপ পছন্দ? আর রাত 12টার পর আপনি কি কখনো শুনেছেন, মা, আমি বের হতে চাই, এমন একটা কান্না? ভুতুড়ে জামাইয়ের মেয়ে শুধু গল্প না, ও একটা অপেক্ষা। কারণ যে পরিবার মরা মানুষদের জামাই নেয়, তাদের বউকে দিয়ে একটা মেয়ে জন্ম দেয়, সে পরিবারের শেষ নয়, ওরা চক্রাকারে ফিরে আসে। তাই যদি কোনোদিন আপনার মেয়ের জন্য অপরিচিত কেউ বিয়ের প্রস্তাব দেয় আর বলে ওরা অপেক্ষা করছে, ওরা আপনার মেয়ের গর্ভের জন্য। আসসালামু আলাইকুম। ও আপনার পিছনে দাঁড়িয়ে আছে। সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, কারণ পরের গল্প আপলোড হওয়ার সাথে সাথে যেন গল্পটি শুনতে পারেন।